আসসালামু আলাইকুম। নবম, দশম শ্রেণীর শিক্ষার্থী ২০২৫ সালের আপনারা নতুন বই পাচ্ছেন বা পেয়েছেন অলরেডি অনেকেই হয়তোবা। আবার অনেক স্কুলে এখনো দেয়নি। সো আপনাদের ইংরেজি যে ক্লাসটা আমি সেটি এখন নিচ্ছি। আমি আলাদাভাবে এই ক্লাসটি নিচ্ছি না যে দশম শ্রেণীর জন্য কিছু, নবম শ্রেণীর জন্য কিছু এরকম নয়। কেননা দশম শ্রেণীর জন্য কিছু আ ইউনিট কম রয়েছে এবং লেসনগুলোও কিছু বাদ দেওয়া রয়েছে পুরো বই থেকে। বাট আপনারা যারা নবম শ্রেণীতে পড়ছেন, তাদের জন্য কিন্তু সবগুলোই পড়তে হচ্ছে। সো আমি কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন। আর আপনারা যারা নতুন আমাদের এই ভিডিওটা দেখছেন, তারা একটু কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা, যাতে আপনার ফ্রেন্ডসরা এটা দেখতে পায় অথবা অন্য কেউ এটাতে উপকৃত হতে পারে। কথা না বাড়িয়ে আমি শুরু করব ক্লাস। আর তার আগে আরো একটি কথা বলে নিই। ক্লাসে আপনাদের অবশ্যই মনোযোগী হতে হবে। আপনি যদি মনে করেন যে এই ক্লাসটি এমনিতেই হাসি-ঠাট্টামূলকভাবে নেওয়া হচ্ছে, তাহলে আপনি হয়তোবা একটু ভুল করছেন। আপনার যেন উপকার হয় সেই অনুযায়ী আমি চেষ্টা করব সাজানোর, আমার যতটুকু সামর্থ্য দিয়ে আমি কাজটা করতে পারি সেদিকটা খেয়াল রেখে আমি কিন্তু ভিডিওস যতগুলো আসবে সেগুলো বানানোর চেষ্টা করব। সো আমার সাথে থাকবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে সেগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। শুরু করছি ইউনিট 1। আপনাদের এখানে টোটাল ইউনিট থাকবে এই ইংলিশ ফর টুডে যে বইটা 16 টা ইউনিট থাকবে। তার ভেতরে আমরা ইউনিট 1 এ আজকে আমাদের এই ক্লাসটা শুরু করছি। সো ইউনিট 1 এইটা ইউনিটের নামটা হচ্ছে সেন্স অফ সেলফ। তো সেলফ বলতে আমরা বলছি যে নিজের অথবা আত্ম। তো আত্ম অনুভূতি অথবা আত্ম উপলব্ধি, এটাও আমরা বলতে পারি এটা, ঠিক আছে? আবার বলা যেতে পারে নিজের অনুভূতি। যেকোনো একটা নাম দিলেও চলবে, নো প্রবলেম। তবে আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আত্ম উপলব্ধি। ওকে। সো আমি চলে আসছি আমাদের নিচের দিকে। এখানে আসলে দেখব লার্নিং আউটকামস। সো এই ইউনিটটা পড়ার পর আমরা আসলে এখান থেকে কি ফিডব্যাকস গুলো পাবো, এখান থেকে কি উপকার আমরা উপকৃত হব এই জায়গা থেকে। সো আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু, আমরা সক্ষম হব। এবল টু মানে হচ্ছে সক্ষম হওয়া। আন্ডারস্ট্যান্ড আওয়ার পজিশন অ্যাজ হিউম্যানস, আমাদের মানুষ হিসেবে আমাদের যে অবস্থান সেটা সম্পর্কে আমরা একটু বুঝতে শিখব। রিকগনাইজ আওয়ার রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস সোসাইটি অ্যান্ড কালচার, আমাদের সমাজ এবং সংস্কৃতির জন্য আমাদের যে দায়িত্বশীলতা রয়েছে বা দায়িত্বগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, সেগুলো উপলব্ধি করতে পারবো। অ্যান্ড ডিফাইন আওয়ার রিলেশনশিপ উইথ হিউম্যানস অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাট লার্জ, এবং আমাদের যে বৃহদাকার প্রাকৃতিক বিশ্ব রয়েছে তার সাথে একজন মানুষের অথবা মানব জাতির যে একটা সম্পর্ক রয়েছে সেটা আমরা জানতে পারবো বা সেটা সম্পর্কে ভালো একটা ধারণা পাবো। সো আমাদের এই ইউনিটের প্রথম যে লেসন 1, সেটা মিস্টার মতি এই টাইটেলে, বাই রাহাত আবির। রাহাত আবির নামক একজন রাইটার এই গল্পটা লিখেছেন। সো এই গল্প ব্যাপারে একটু বলা হয়েছে, এখানে সম্পূর্ণ গল্পটা দেওয়া নেই। তারপরে এখানে শুরুতে একটু বলেছে, ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রিগেট পিপল ইন আ সোসাইটি। অর্থনীতি এবং শিক্ষা, এইটা প্রধান দুইটি ধরন বলা যেতে পারে অথবা বিষয় বলা যেতে পারে, যেটা সেগ্রিগেট বলতে আমরা বুঝবো নিঃসঙ্গ করে অথবা আলাদা করে ফেলে, পৃথক করে। সেগ্রিগেট মনে থাকবে, সেগ্রিগেট মানে নিঃসঙ্গ অথবা আলাদা অথবা পৃথক করা, মানুষদেরকে পৃথক করে ইন এ সোসাইটি, একটি সমাজের। ওকে। মিস্টার মতি ইজ আ স্টোরি বাই বাংলাদেশি রাইটার রাহাত আবির। বাংলাদেশের একজন লেখক রাহাত আবিরের লেখা গল্পের নাম হচ্ছে মিস্টার মতি। রিড দ্য 2 সেকশনস অফ দ্য স্টোরি, এই স্টোরির 2টা সেকশন রয়েছে, ভাগ রয়েছে, সেগুলো পড়তে বললো। অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, এবং বোঝার চেষ্টা করলো। এবং আইডেন্টিটি মানে কি, কারোর পরিচয়, হ্যাঁ, পরিচয়টা বোঝার চেষ্টা করলো। কিভাবে বিলঙ্গিং টু ডিফারেন্ট, বিলঙ্গিং মানে অন্তর্ভুক্ত হয়ে থাকা, হ্যাঁ। সো বিভিন্ন সোশ্যাল ক্লাসেস, সামাজিক যে শ্রেণী বিভাজন রয়ে গেছে, আপার ক্লাস, লোয়ার ক্লাস, এই যে ব্যাপারগুলো, এরকম শ্রেণী আর মাধ্যমে আমরা কিভাবে একজন মানুষের যে স্বকীয়তা, নিজস্বতা, এগুলোকে আইডেন্টিফাই করতে পারবো বা বুঝতে পারবো, সেটার জন্য এই গল্পটা এখানে দেওয়া হয়েছে। অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমালস, বার্ডস আর ইন্টাররিলেটেড, এবং এটা আরও ভাবতে বলেছে কি সম্পর্কে, কিভাবে মানুষের সাথে পশু পাখি তাদের একটা ইন্টাররিলেটেড মানে কি, নিজস্ব একটা সম্পর্ক, একটা দেখা যাচ্ছে মিল মহব্বত রয়ে গেছে, এটা সম্পর্কে আমাদেরকে চিন্তা করতে বলা হয়েছে, ঠিক আছে? তারা কিভাবে নিজেদের সাথে সম্পর্কিত। ওকে। সো আমরা গল্পে চলে আসছি। এখানে দেখুন ফার্স্ট লাইন, আমিন ইজ 17 ওয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। আমিনের বয়স 17 যখন যুদ্ধ শুরু হয়। ওয়ান মানডে, এক সোমবার, আফটার সাপার, সাপার মানে হচ্ছে রাতের খাবার, সাপার মানে হচ্ছে রাতের খাবার। হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার, সে
একদিন রাতে সোমবারে রাতে খাওয়ার সময় অথবা খাবারের পর সে বলল যে সে যুদ্ধে যাবে। শোনাভান shrieks in surprise. shrieks মানে হলো চিৎকার করে দিয়ে ওঠা অথবা চমকে ওঠা আমরা বলতে পারি। আর অনেক সময় হয় এরকম যে অপ্রস্তুত থাকার সময় হঠাৎ করে একটা যদি মানে যেটা শোনার জন্য আপনি প্রস্তুতি কখনোই নেননি, এরকম কোনো কিছু শুনে ফেলেন, একটা চিৎকার বের হয়ে যায় সেরকম। সো এখানে শোনাভান হচ্ছে আমিনের মা। ঠিক আছে? তো তিনি মানে বিস্ময়ে চিৎকার দিয়ে ওঠেন। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন? তুমি কি আমাকে একা রেখে যেতে চাও বা একা ছেড়ে যেতে চাও? লিভ মানে কি ছেড়ে যাওয়া। ওকে, সো এরপরে কি হচ্ছে, ইট ওন্ট টেক লং মা, হি অ্যাসিওরস হিম হার। তখন আমিন বলে, মা এটা খুব বেশি দিনের বিষয় নয় বা এটা খুব বেশি দিন লাগবে না এটাতে, এই কাজটাতে যুদ্ধে গেলে তুমি এটা নিয়ে কিছু ভেবো না। এসব বলে আমিন তার মাকে অ্যাসিওরস মানে হচ্ছে আশ্বস্ত করলো। হ্যাঁ, আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং। আমি আমার যে প্রশিক্ষণ সেটা শেষে খুব দ্রুতই ফিরে আসবো। দ্যাটস নাইট শোনাভান ক্যান নট স্লিপ। তো এই কথোপকথনের পর শোনাভানের ঘুম আসে নাই সেই রাতে। সন্তানকে তিনি অনেক ভালোবাসেন, সন্তান যুদ্ধে যেতে চায়। এটা শোনার পর অবশ্যই একজন মমতাময়ী মায়ের জন্য রাতের বেলা ঘুমানোটা অনেক কঠিন হতে পারে, রাইট? ওকে, আফটার সানাপ, যখন সকাল হলো, সূর্য উঠলো, শি ওপেন্স দ্য ডাক কুপ। ডাক কুপ বলতে এখানে হাঁসের খোঁয়ার বা হাঁসের খোপ যেখানে রাখা হয়। গ্রামগঞ্জে এটাকে অনেকে কুটি বলে। হ্যাঁ, সো এখানে যে একটা ছোট ঘরের মতো করে রাখা হয় সেটাকে বোঝাচ্ছে। তো শোনাভান সকাল হলে হাঁসের এই খোপটা খুলে দেন। দ্য ফ্লোক স্ট্রিমস আউট, স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দ্যার মর্নিং মিল। তো তখন এই যে ফ্লোকস বলতে বোঝাচ্ছে এখানে দল, তারা বেরিয়ে আসে ওই খোঁয়ার থেকে বা খোপ থেকে, এবং স্ট্রেচেস মানে হলো একটু পাখা ঝাপটায়। হ্যাঁ, পাখা ঝাপটিয়ে নিজেদেরকে একটু ঠিকঠাক করে নেয়, তখন শুয়ে বসে ঘুমিয়েছে সেজন্য। অ্যান্ড কোয়াক্স বলতে এখানে বোঝাচ্ছে ডাকাডাকি করা। হ্যাঁ, অ্যারাউন্ড হার সোনাভানের চারপাশে ঘিরে ধরে ডাকাডাকি করছে ফর দ্যার মর্নিং মিল, তাদের সকালবেলার খাবারের জন্য। ওকে, শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল। সো এইখানে সোনাভান একটু সময় বেশি নিল, প্রত্যেকদিন যেরকম সময় নিত তাদেরকে খাবার দিতে তার থেকে একটু সময় বেশি নিল। হ্যাঁ, she mixes water with rice husks in an earthen bowl and puts it down. তিনি পানির সাথে মিক্স করলেন যে আমরা চালের যে তুষ বলে থাকি সেইটা, এবং একটি বাটির ভেতরে নিলেন এবং সেই বাটিতে খাইতে দিলেন। They gobble it up in 5 minutes and head for pond. তো হাঁসেরা গবল বলতে এখানে বোঝাচ্ছে যে গো-গ্রাসে খাওয়া, অথবা আমরা এটাকে যদি সহজভাবে বলি গপ গপ করে খেয়ে ফেলা। হ্যাঁ, মানে অনেক দ্রুত। আপনারা দেখবেন হাঁস কিন্তু খুব দ্রুত খায়। হ্যাঁ, খাবে আর হচ্ছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়বে এরকম। সো সেই গো-গ্রাসে খাওয়ার কথাটা এখানে বলা হয়েছে। সো তারা খেয়ে হেড ফর, এখানে হেড বলতে সামনের দিকে এগিয়ে যাওয়া বা চলে যাওয়া। তার সামনে দিয়ে চলে গেল কোথায়? পুকুরের দিকে। ওকে, এবং 5 মিনিটে তাদের খাওয়া শেষ। আমিন হ্যাজ লেড আউট দ্য চিকেন্স বাই দেন। তারপরে আমিন মুরগি যেগুলো রয়েছে সেগুলোকে ছেড়ে দিল। হি লিভস হিজ 12 উইক ওল্ড কুকরেল। এখানে কুকরেল বলতে বোঝাচ্ছে মোরগ, যার বয়স 12 সপ্তাহ, নাম হচ্ছে মতি। অ্যান্ড সিটস অন দ্য ভেরান্দা অথবা ভারান্দা, মানে বারান্দায় সে তার 12 সপ্তাহে বয়সের একটা মোরগ রয়েছে যার নাম মতি, তাকে নিয়ে বসলো। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। তার সকালবেলার খাবারের সময় সে তেমন কোনো কথাবার্তা বলে না। হ্যাভিং নোটিস জোনাভানস পাফি আইজ, পাফি বলতে এখানে বোঝাচ্ছে ফোলা চোখ। হ্যাঁ, মানে গত রাতে যে ঘুম হয় নাই, ঘুম না হওয়ার ফলে একটা ফোলা চোখ হয়ে গেছে, চোখগুলো ফুলে উঠেছে। এছাড়া কান্নাকাটিও করেছে হয়তোবা। এর প্রেক্ষিতে যে একটা পাফি আইজ সেটা দেখে সে আর মানে কথা বলার সাহস পাচ্ছে না। হি নোজ হোয়াট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট, এবং সে জানে যে গত রাতে কী কী ঘটনা ঘটেছে বা কী কী বলেছিলাম আমি গতকালের বিষয় নিয়েই হয়তো বা এই ঘটনা ঘটছে। হি casts his glance to the side down at the cockerel eating rice in silence. সে তার মানে চোখের চাহনিটা সাইডে একপাশে নিয়ে গেল যেখানে তার শখের যে মোরগটা রয়েছে মিস্টার মতি, সে চাল খাচ্ছিল খুব শান্তভাবে। টুডে ইজ হাটবার, আজকে হলো হাটের দিন, মার্কেট ডে। হ্যাঁ, এখানে কেনাবেচার দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। সোনাভান সব জিনিসপত্র একত্রিত করলো বা জোগাড় করলো বা সেগুলোর আয়োজন করলো নিয়ে যাওয়ার জন্য, যেগুলো আমিন বাজারে নিয়ে যেয়ে বিক্রি করবে। 2 ডজন এগস, 2 ডজন ডিম। শেফ অফ আরেকা নাটস, এখানে এইটা দিয়ে বাদাম বোঝায়, বাট এখানে বোঝাচ্ছে সুপারি। ঠিক আছে, সুপারি। বটল গর্ড, এখানে বোঝাচ্ছে লাউ। হ্যাঁ,
সো ১২টা ১২টা বলছি মানে ২ ডজন ডিম, তার সাথে হচ্ছে কিছু সুপারি এবং একটি লাউ, এগুলো অ্যারেঞ্জ করে দিল কে? সোনাভান। কাকে? আমিনকে। কোথায়? বাজারে নিয়ে যাওয়ার জন্য। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে। বাজার তাদের বাসা থেকে ১ মাইলের মতো দূরত্বে অবস্থিত। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। আমিন তার একটা হাফ হাতা ফুল যুক্ত মানে ফুলের প্রিন্ট করা রয়েছে এরকম শার্ট পরেছে এবং তার পরনে ছিল লুঙ্গি। হ্যাঁ, এই ড্রেস আপে সে বের হয়েছে। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার। এখানে কম মানে হলো চিরুনি, অ্যান্ড ক্লাউডি মিরর বলতে এখানে বোঝাচ্ছে একটু ঝাপসা ধরনের যে আয়না। হ্যাঁ, গ্রামে আপনারা যদি কখনো দেখে থাকেন এরকম একটু দরিদ্র পরিবারে যদি যাওয়া যায়, অনেক পুরাতন একটা আয়না রয়েছে। কিছু, কিছু জায়গায় উঠে গেছে। ওই যে পেছনে যেই একটা প্রলেপ দেওয়া থাকে, একটু হালকা সবুজ কালারের যে প্রলেপটা সেটা উঠে যেয়ে জায়গায়, জায়গায় খাওয়া, খাওয়া অবস্থা হয়ে গেছে। সো এরকম, অথবা তেল অনেক কিছু পড়ে পুরা কাঁচটা ঝাপসা হয়ে গেছে। কোনো রকমে দেখা যায় চেহারা। এরকম একটা আয়নার সামনে সে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে এবং সে মুখ দিয়ে শিস বাজাচ্ছে। Placing the rattan basket on his head before sitting off, he hollers, "I'm off, ma." Placing the rattan basket, rattan বলতে এখানে বোঝাচ্ছে বেত, ঠিক আছে? বেতের যে ঝুড়ি সেটা তার মাথার উপরে নিয়ে সে জোরে চিৎকার দিয়ে বলল, "I'm off, ma." আমি চলে গেলাম মা। ঠিক আছে? যেটা বিদায় নেই বাজারে যাওয়ার সময়। সোনাভান watches him go along the bank of the little river. সোনাভান তাকিয়ে রয়েছে তার ছেলে যাচ্ছে একটা ছোট্ট নদীর পাড় ধরে। For the first time it occurs to her that Amin has grown up. এই প্রথমবার তার মনে হলো যে আমিন বড় হয়ে গিয়েছে। He has reached the height of his dead father. সে তার মৃত বাবার মতো লম্বা হয়েছে। Has his long neck, তার যে লম্বা একটা ঘাড় রয়েছে সেটা, and straight shoulders, এবং তার যে বাহুগুলো রয়েছে সেই কথাটা এখানে বলার চেষ্টা করেছে। ওকে, সো নেক্সট ডে ইন দ্যাট মোমেন্ট, এই সময় সোনাভান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার। এই সময় সোনাভান বুঝতে পারলো যে এটা যুদ্ধ নয়, ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড। এটা একটা হলো যুদ্ধ, যেই যুদ্ধটার কথা বলা হচ্ছে এখানে। এই ফাইটিং বলতে আমরা মোরগ লড়াই টাইপ অনেক কিছু দেখি না, সেটার কথা বলা হয়েছে, যেখানে হলো এই আমিন খুবই এটা নিয়ে মুগ্ধতা তার ভিতরে ছড়িয়ে পড়েছে, রাইট? সে এটাতে খুবই মানে আকর্ষিত হয়েছে। সে চায় এটা শিখতে, কারণ তার পছন্দের একজন একটা কি আছে, মোরগ আছে কিন্তু মিস্টার মতি। লাইক হিজ ডেড ফাদার, হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। তার মৃত বাবার মতোই সেও খুব মানে আগ্রহী কিসে? এই যে ষাঁড়ের লড়াইয়ে, তারপরে হচ্ছে মোরগ লড়াইয়ে, এবং হচ্ছে নৌকা বাইচ বা নৌকার যে রেসটা হয় সেটা। দ্য সেম স্টাবরনেস ফ্লোজ ইন হিজ ব্লাড। স্টাবরনেস মানে হচ্ছে জেদ। হ্যাঁ, একই ধরনের জেদ আমিনের শরীরেও বয়ে চলেছে তার বাবার মতো। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং, নাথিং ক্যান স্টপ হিম। যদি সে একবার কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে নেয়, আর কোনো কিছুই তার সিদ্ধান্ত থেকে তাকে বাধা দিতে পারে না, থামাইতে পারে না। ওকে, সো হার লিটল সন নাও আ ম্যান। তার ছোট্ট ছেলেটি এখন বড় হয়ে গিয়েছে, একজন বড় মানুষ হয়ে গেছে। Even of his 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew complaints. মানে এই যে তার যে 15 বছর হয়ে গেছে, এর ভেতরেও মানে একদিনও যায় নাই, বা এরকম দিন খুব কম পাওয়া যাবে যেখানে তার প্রতিবেশীরা এসেছে কি নিয়ে? বিভিন্ন ধরনের মানে যেই কি বলে তার বিরুদ্ধে বিভিন্ন নালিশ জানাতে আসছে, রাইট? সো সামটাইমস ওয়ান অর টু টার্ন আপ ফ্রম আদার ভিলেজেস। মাঝে মধ্যে অন্য গ্রাম থেকেও কেউ আসতো, দু একজন আসতো। দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড। তারা এই বাসাটা খুঁজে নিত এবং বাসায় পৌঁছাইতো এবং তারপরে জিজ্ঞাসা করতো, ডাজ আমিন লিভ হিয়ার? আমিন কি এই বাসাতে থাকে? সোনাভান উড সাই, হোয়াট ডিড হি ডু? সাই বলতে এখানে বলছে দীর্ঘশ্বাস ফেলা। সোনাভান দীর্ঘশ্বাস ফেলে। কি বা সে করতে পারে? এবং সরি, দীর্ঘশ্বাস ফেলে এবং তারপরে বলে যে আমিন আসলে কি করেছে? হোয়াট ডিড হি ডু? সে কি করেছিল? ইয়ার সান স্টোল মাই ডেট জুস। ডেট জুস মানে হলো খেজুরের রস। তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। এমপ্টিড দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিস। এবং সে সব রস খাওয়ার পরে যে খালি পাতিলগুলো রয়ে যায় সেগুলা ওই গাছের সাথে ঝুলিয়ে দিয়ে চলে আসছে। সোনাভান উড সাইগেন। সোনাভান আবারও কি মানে একটু হতাশ হলো এবং সে দীর্ঘশ্বাস ফেললো, রাইট? দেন আস্ক দ্য ভিজিটার টু প্যার্ডন হিম। তারপরে যিনি আসছেন এই নালিশ জানাতে, তার কাছে ক্ষমা চাইলেন এবং ক্ষমা করে দিতে বললেন আমিনকে। শি হেইটেড সেইং দ্যাট শি উড রেইজ হার সান অ্যালোন। এবং তিনি মানে সোনাভান এটা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা ঘৃণা করেন যে সে একাই তার ছেলেকে বড় করছে, তার বাবা নেই।
If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor. যদি সে অতিরিক্ত কিছু দিতে পারতো, সে কি করতো? She would bring half a dozen. সে হাফ ডজন ডিম নিয়ে আসতো এবং ওই ভিজিটর্সদের বা যারা নালিশ করতে আসছিল তাদের হাতে দিয়ে দিত এবং বলতো, প্লিজ টেক দিস ফর ইয়োর চিলড্রেন। দয়া করে এগুলো নিয়ে যান আপনার সন্তানদের জন্য। এইভাবে আসলে বিষয়টাকে তার সোনাভান মিটমাট করার চেষ্টা করতো। At night, Shonavan climbs out of her bed. Shonavan লাফ দিয়ে তার বেডের উপরে উঠলো, clutches the hurricane lamp, এবং তারপরে সে হারিকেন যে ল্যাম্পটা আছে, মানে হারিকেনের কথা বলছে, সেটার হ্যান্ডেলটা ধরে সে হাতে নিল, and tiptoes into আমিনস রুম, এবং পায়ের পাতার উপরে ভর দিয়ে ধীরে ধীরে মানে নিঃশব্দে আমিনের ঘরে গেল। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, যে আমিন শুয়ে আছে সেই বিছানার পাশে দাঁড়ালো। লুকস অ্যাট হার স্লিপিং সন, এবং তার ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে রইল। হি স্নোর্স লাইক হিজ ফাদার, সে তার বাবার মতোই নাক ডাকে। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, সে তার বাবার মতোই রঙিন মানে উজ্জ্বল ত্বক পেয়েছে, এবং যে এই যে আমরা কি বলবো, বাটন বলতে এখানে আসলে বোতাম টাইপের, আসলে ভোঁতা এই টাইপের বোঝানোর চেষ্টা করতেছে, অথবা ওই যে আমরা বলতে পারি বোঁচা, যে নাক বোঁচার ব্যাপারটা, সেটার কথা বলছে। ওকে, শি টাচেস হিজ চিক, সে আমিনের এই যে গালে হাত ছুঁয়ে দেয়, স্পর্শ করে। হিজ ব্রড ফোরহেড, এবং আমিনের যে বড় একটা কপাল রয়েছে সেখানে হাত বুলিয়ে দেয়। সে সাপ্রেসেস আ ডিজায়ার টু লাই বিসাইড হিম, সে নিজের মধ্যে থেকে একটা মানে ইচ্ছা পোষণ করে যে সে যদি এখানে আমিনের পাশে, হ্যাঁ, আমিনের পাশে বেডে যদি সে কিছুক্ষণের জন্য মানে একটু শুইতে পারতো, বসে থাকতে পারতো, হ্যাঁ, এই ইচ্ছাটা সে নিজের মধ্যে আসে, বাট সে দমন করে। সাপ্রেসেস বলতে এখানে দমন করা বোঝাচ্ছে। লাইক দ্য ওল্ড ডেজ ওয়েন শি স্লেপ্ট কার্ডলিং হার বেবি, ঠিক যেন ছোটবেলায় যখন আমিন ছোট ছিল, তার ছোট্ট বাচ্চাকে নিয়ে এই সোনাভান তিনি শুয়ে থাকতেন, সেরকম একটা ইচ্ছা তার মনে আসলো, কিন্তু তিনি সেটাকে দমন করলেন। ওকে, এরপরে ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ, একটা মানে ওয়ার্নিং বলতে ধরেন যে আমরা এখানে বলে থাকি যে কেউ যদি আপনাকে হুমকি ধামকি বা সতর্কতা, এরকম কিছু একটা সতর্কতামূলক কথাবার্তা আসলো থেকে, একটা বৃদ্ধ চৌকিদারের যুবতী স্ত্রীর কাছ থেকে। ওয়াচ ইউর রুস্টার, ওকে, শি থ্রিটেন্স, সে মানে ধমক দিয়ে বললো যে তোমার এই মোরগটাকে দেখে শুনে রাখো। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন, আমি আমার বাড়িতে তাকে আর দ্বিতীয়বার দেখতে চাই না। ওকে, if someone touches my boy, Shonavan responds, they will see the consequences. যদি কেউ আমার ছেলেকে, এখানে ছেলে বলতে মিস্টার মতি ওই মোরগটার কথা বলছে, যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে তাহলে সে এটার ফল ভোগ করবে, এটার পর যে কি ঘটনা ঘটবে সে বুঝতে পারবে। ইনিও শাসিয়ে দিয়েছে। হ্যাঁ, শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, সে মতিকে একটা মাটিতে বন্দি করে রাখলো সারা দিন ধরে। হ্যাঁ, এই যেহেতু এই কাজটা করেছে তার বিরুদ্ধেও নালিশ আসছে, এই জন্য মতিকে একটু শাস্তি দিল। ইট মেক্স হিম স্যাড, এটা মতিকে খুবই দুঃখিত করলো। হিজ ফরলর্ন ক্যাপটিভিটি ক্রুসিফাইজ হার, এই যে তার যে হতাশ যে একটা ভাব, মতি যে মানে একদম হতাশার মধ্যে পড়ে রইল, অবহেলার মধ্যে পড়ে রইল। এই যে ফরলর্ন বলতে আমরা অবহেলা বলবো। সো এই অবহেলার মধ্যে পড়ে থাকার ব্যাপারটা পরে কি করলো, এই বন্দি দশা এই সোনাভানকে বেশ কষ্ট দিচ্ছিল, হ্যাঁ, তার মনে দাগ কাটছিল। সো শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, তো সে হলো তাকে পরের দিন সেই দিন সকালবেলার দিকে বা পরবর্তী যে সকালে, সেই সকালে সে হারিয়ে ফেললো, এরকম একটা কথা বলেছে। হ্যাঁ, সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাভান টু লেন্ড দেম, হারিয়ে ফেললো বলতে এখানে বোঝানোর চেষ্টা করছে আসলে ছেড়ে দিল, এই কথাটা বলছে। হ্যাঁ, শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, তার বন্দিদশা থেকে তাকে ছেড়ে দিল। হ্যাঁ, সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাভান টু লেন্ড দেম মতি ফর কক ফাইটিং অ্যাট আ ফেয়ার, কিছু ছেলেপেলে আসলো তারা সোনাভানের কাছে মতিকে ধার চাচ্ছিল, কেন, বা একটা মেলায় মোরগ লড়াই হচ্ছিল সেই জন্য। দে আর হ্যাপি টু পে, তারা ইভেন এটাও বলেছে যে আমরা টাকা দিব, ধার তো দেন, প্লাস হচ্ছে আমরা টাকাও দিব, ভাড়াও দিব। নেভার, শি টেলস দেম, হি ইজ মাই সান, সোনাভান বলে দিল মুখের উপর, না কখনোই নয়, সে আমার পুত্র, মানে মতিকে বোঝাচ্ছে যে মতি আমার সন্তান। মানডে ডাউনস উইদাউট মতিস ক্রাউইং, মানে সোমবার
বেলার দিকে উইদাউট মতির ক্রাউইং, মতির ডাক না শুনেই, ঠিক আছে, মতি কোনো ডাকে নাই ভোরবেলা। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড। এই যে এই মতির যে ঠান্ডা দেহ, নিথর দেহ, সেটা পাশেই পড়ে রইল। লাইং এগেন্স্ট দ্য বাস্কেট, ওই যে যেই ঝুড়ি বা যার ভিতরে রাখা হয়, মতিকে রাখা হয়, তার পাশেই তার নিথর মৃতদেহটা পড়ে রইল। আইজ ক্লোজড, চোখগুলো বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় যেই মাথাটা, মানে মাথায় যে টোপর থাকে না মুরগির, যে কি বলেন এটাকে, জুটি বলে গ্রামের দিকে, সো সেটার জন্য বলছে কিংলি হেড, তার এই রাজকীয় মাথাটা নিচের দিকে মাটিতে পড়ে রইল। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনাভান ইজ মোশনলেস, মতির এই অবস্থায় ওই বাস্কেটটা যে যার ভিতরে মতি শুয়ে ছিল এরকমভাবে মারা গেছে, সেটা হাতের ল্যাপ বলতে এই যে পায়ের উপরে নেওয়ার কথা বলছে, হ্যাঁ, কোলের মধ্যে নেওয়ার কথা বলছে, সেখানে নিয়ে সোনাভান একদম স্থির হয়ে গেল। হ্যাঁ, মানে নড়াচড়া, সোনাভান নিজেও নড়াচড়া করছে না, তার মোশনলেস, কি বলবে বা কি করবে সে বুঝতে পারছে না। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, তারপরে সে মতিকে তার স্বামীর কবরের পাশেই সমাহিত করে, মানে কবর দেয়। শি সাইজ প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, সে দীর্ঘশ্বাস ফেললো এবং ফাঁকা জায়গায়, ফাঁকা যে উঠানে সে তাকালো। স্টেপস অন টু অ্যান এমটি বারান্দা, সে ফাঁকা বারান্দাতে পায়ে হেঁটে হেঁটে আসলো। ক্রলস ইনটু অ্যান এমটি হোম অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি, কোনো রকমে মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হোক, অথবা খুব মানে হয় না যে অনেক দুঃখ কষ্টে হাঁটার শক্তি নাই এরকম একটা মনে হয়, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে সে বারান্দা পার হয়ে তার ঘরের ভেতরে আসলো এবং তার শূন্য বিছানায় বসলো, ঠিক আছে। আনাদার মর্নিং ব্রেকস, আরও একটি সকাল এলো। নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, দুপুর এবং সন্ধ্যাও এলো এবং চলে গেল। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক অ্যান্ড ক্রাউ, সেই এই যে হাঁস মুরগি যেগুলো ছিল সেগুলো কি তাদের খোঁয়ার থেকে বা খোপ থেকে চিৎকার চেঁচামেচি করছিল। নো ওয়ান লেটস দেম আউট, কিন্তু কেউ তাদেরকে খুলে দিল না বা বের করে দিল না। ফর দ্য ফার্স্ট টাইম সোনাভানস ডোর্স ডু নট ওপেন, এই প্রথমবার সোনাভানের দরজাটা আর খুলল না। এখানে আমরা শেষ পরিণতি হিসেবে এটা দেখতে পাচ্ছি যে সোনাভানু হয়তো তিনি মৃত্যুবরণ করলেন মতির শোকে, রাইট। তো নোট এখানে কি বলছে দেখি, দ্য এক্সার্পস মানে হলো সংক্ষিপ্ত, এটা একটা সংক্ষিপ্ত অংশ দেওয়া রয়েছে, পুরো গল্প দেওয়া হয় না, অফ মিস্টার মতি আর সিলেক্টেড ফ্রম দ্য কমপ্লিট স্টোরি ইনক্লুডেড ইন ওয়েন দ্য ম্যাঙ্গো ট্রি ব্লুজমড, যখন আমের গাছটা বড় হয় বা ফুটে ওঠে বা বেরিয়ে আসে, এরকম একটা কথা। 50 শর্ট স্টোরিজ ফ্রম বাংলাদেশ, এডিটেড বাই নিয়াজ জামানের এই একটা গল্পের বই থেকে এটা নেওয়া হয়েছে এবং লেখক হচ্ছে রাহাত আবির। ওকে, সো এখানে আমরা একটু কথা বলবো এবার সেকশন এ নিয়ে। এখানে দেখেন লেখা আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এখানে 5টা কোয়েশ্চেন দেওয়া রয়েছে, 5টা কোয়েশ্চেন নিয়ে আমাদের আনসার করতে বলা হয়েছে, এগুলো আমরা আনসার করব। শুরুতেই চলুন চলে যাই সেই কোয়েশ্চেন আনসারে, আমি এটা আলাদা করে লিখে রেখেছি যাতে করে আপনাদের জন্য সুবিধা হয়। সো এখানে কোয়েশ্চেন নাম্বার 1 যেটা আশা করি দেখা যাচ্ছে, রাইট। কোয়েশ্চেন নাম্বার 1টা দেখুন, হোয়াই ইজ দ্য রুস্টার কল্ড মিস্টার মতি, যে মোরগটা, এখানে মোরগের কথা বলা হয়েছে, তাকে মিস্টার মতি কেন বলা হয়? তো আমরা উত্তরটা লিখেছি দেখুন, আনসার দ্য রুস্টার ইজ কল্ড মিস্টার মতি বিকজ হি ইজ স্পেশাল টু সোনাভান অ্যান্ড হি ইজ লাইক হার সন। এই প্রশ্নের উত্তরটা এক একজন টিচার এক এক রকমভাবে দিতে পারে, হ্যাঁ, এটা নিয়ে আপনারা একদম টেনশন করবেন না। মূল বিষয়টা হচ্ছে সঠিক একটা যথার্থ উত্তর যদি হয় তাহলেই চলবে, ওকে। তো আপনি যদি আমি যেটা লিখেছি এটা লিখে দেন তাহলেও আপনারটা ওকে। সো এটা একটু সুন্দর করে উঠিয়ে নেন, ভিডিওটা পজ করে এই উত্তরটা আপনারা উঠিয়ে নেবেন, ওকে। আমি পরের কোয়েশ্চেনে যাচ্ছি। এখানে যদি আমি এটাকে একটু বড় করি, কোয়েশ্চেন নাম্বার 2 দেখেন, ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সান উইথ দ্য রুস্টার, এখানে এই লেখক এই মোরগের সাথে সোনাভানের যে পুত্র বা সন্তান আমিন রয়েছে তাকে কি তুলনা করার চেষ্টা করেছেন? হোয়াট আর দ্য রিজন ফর ডুইং সো, সো যদি করেও থাকেন তাহলে কেন এই কম্পেয়ার কেন করলেন তিনি, কি কারণ হতে পারে? তো আমরা উত্তরে লিখেছি, এখানে একটা কোয়েশ্চেনের 2টা অংশ, তাই না? প্রথম অংশের উত্তরটা দেখুন, ইয়েস দ্য রাইটার ইজ ট্রাইং টু কম্পেয়ার দ্য সান উইথ দ্য রুস্টার, প্রথম অংশের উত্তর শেষ। এবারে দ্বিতীয় অংশের মানে হোয়াট আর দ্য রিজনস, এইটার উত্তর দিচ্ছি, দ্য রিজন ইজ দ্য গুড রিলেশনশিপ বিটুইন হিউম্যান অ্যান্ড বার্ডস, একটা ভালো সম্পর্ক বিদ্যমান ছিল সোনাভান এবং ওই পাখির মধ্যে, যেটা আমরা বলতে পারি একটা গুড রিলেশন মানুষ এবং পাখির ভেতরে, এই জন্য এখানে কিন্তু তুলনা করার চেষ্টা করা হয়েছে। আরও কি আছে, অলসো মতি ইজ ভেরি স্পেশাল লাইক সোনাভানস সন,
মানে মতি আরও একটু বেশি ভালো ছিল বা স্পেশাল ছিল, বিশেষ ছিল। কার মতো? ঠিক যেমন সোনাভানের সন্তান আমিন রয়েছে, ঠিক তেমনই মতিও স্পেশাল ছিল। ওকে? দ্বিতীয় কারণ হতে পারে, তৃতীয় কারণ আমরা দিতে পারি মোরওভার মতি ইজ স্ট্রং অ্যান্ড ব্রেভ লাইক আমিন। মতিও স্ট্রং ছিল এবং সাহসী ছিল কার মতো? আমিনের মতো। আমি আরও একবার মনে করিয়ে দিতে চাই, এই কোয়েশ্চেন্সগুলোর উত্তর একেকজন টিচার একেক রকমভাবে দিতে পারে। সো এইটা নিয়ে হেজিটেশন ফিল করার দরকার নাই যে এই জায়গায় আমি উত্তর এরকম দেখছি, এই জায়গায় উত্তর আবার এরকম কেন? কারণ এটা আপনি কতটুকু বুঝেছেন সেটাই জাস্ট ব্যক্ত করার জন্য এই কোয়েশ্চেন্সগুলো এখানে এই লেসনটাতে অ্যাড করা হয়েছে। সো এটা আপনারা সুন্দর করে উঠিয়ে নিন। হ্যাঁ, আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। 3 নাম্বারে যদি আমি আসি, চলে গেল। আচ্ছা, এটাকে একটু ছোট করে দিই, তাহলে দেখা যাবে। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 3। হ্যাঁ, এখানে আমরা দেখছি হোয়াই ইজ দ্য স্টোরি আ বাংলাদেশি স্টোরি? এই গল্পটা কেন বাংলাদেশি গল্প? এটা একটা অংশ এই কোয়েশ্চেনের। আরেকটা অংশ আছে, হুইচ ওয়ার ইজ রেফার্ড টু ইন দ্য স্টোরি? এই গল্পে প্রথমে যে যুদ্ধের কথা বলা হয়েছিল সেটা কোন যুদ্ধকে আসলে উল্লেখ করা হয়েছে বা কেন্দ্র করে বলা হয়েছে? কোন যুদ্ধের কথা বলা হয়েছে? সো আনসারে যাচ্ছি আমরা। ইট ইজ আ বাংলাদেশি স্টোরি বিকজ ইট ডিলস অ্যাবাউট বাংলাদেশি রুরাল কালচার অ্যান্ড ট্র্যাডিশনস। বাংলাদেশের, আচ্ছা এখানে কালচারস লিখি। বাংলাদেশের যে গ্রামীণ সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে সেটা নিয়ে এটা আলোচনা করেছে। যেমন আমরা এখানে হাট দেখেছি, হাট বাজার দেখেছি, তারপরে হাঁস মুরগি পালনের ব্যাপারটা দেখেছি। সো এটা আমাদের বাংলাদেশের গ্রামীণ একটা কালচারকেই ফুটিয়ে তোলে, ট্র্যাডিশনকেই ফুটিয়ে তোলে। সো এইটুকুই আমার প্রথম অংশের উত্তর। এবার দ্বিতীয় অংশের উত্তর দিই, হুইচ ওয়ার ইজ রেফার্ড? দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইজ রেফার্ড হিয়ার। আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধের যে মুক্তিযুদ্ধটা রয়েছে, মহান মুক্তিযুদ্ধ, সেটার কথা এখানে উল্লেখ করা হয়েছে। আশা করি উত্তরটা পেয়েছেন। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। এখানে যদি 4 নাম্বার কোয়েশ্চেনে আসি, তাহলে আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 4। ডু ইউ নো হোয়াট কক ফাইটিং? কক ফাইটিংটা আসলে কি, তুমি কি জানো? এই কথা বলছে। সো আমরা উত্তরটা কি দিয়েছি? ইয়েস। ওয়েন আ ফাইট ইজ অ্যারেঞ্জড বিটুইন টু কোকরেলস ইট ইজ কল্ড কক ফাইটিং। যখন দুইটা মোরগের ভেতরে ফাইট অ্যারেঞ্জ করা হয়, দুইটা হইতে পারে, এটা অনেক বেশিও হইতে পারে, আমি সাধারণত দুইটা বললাম আর কি, তখন সেই ফাইটটাকে আমরা কক ফাইটিং হিসেবে আখ্যায়িত করতে পারি। ঠিক আছে? এবার আরও একটা কোয়েশ্চেন রয়েছে এখানে, এই যে 5 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সান রিলেশনশিপ? সো এটাও এই প্যাসেজটার আলোকেই বলতে হবে। হোয়াট ডু ইউ থিঙ্ক, কোয়েশ্চেনটা আমরা দেখি, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য, এটা আমি লিখে ফেলি এখানে, রাইট? এখানে ঝটপট একটু লিখে ফেলি। কোয়েশ্চেন নাম্বার 5, নো 5, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট the mother son relationship? ওকে। সো মা এবং পুত্রের সম্পর্কের ব্যাপারে তুমি কি চিন্তা করছো? সো আনসারটা আমরা যদি এখানে দিয়ে দিই, তাহলে বলতে পারি I think mother son relationship is very deep. They love very much each other, right? Each other. ওকে, এতটুকু যদি আমি উত্তর লিখি তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, এতটুকু যদি আমি উত্তর লিখি তাইলে এটার উত্তর ওকে। সো আশা করি এই 5 নাম্বার কোয়েশ্চেনের উত্তরটা আপনারা পেয়ে গেলেন, বুঝতে পেরেছেন, তুলে নেন। হ্যাঁ, ওকে। আমি এবার পরের সেকশনগুলোতে আসছি। বি নাম্বার সেকশনে, মেক আ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল কনোটেশনস, মেক ইউজ অফ দেম ইন আ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ইউর ক্লাস। ওকে, এই প্যাসেজের ভিতরে কিছু গ্রামীণ শব্দাবলী রয়েছে, শব্দ রয়েছে, সেগুলোকে খুঁজে বের করতে বলছে এবং একটা তালিকা করতে বলেছে, এবং সেই তালিকা দিয়ে দুইজন বন্ধুর মধ্যে একটা কনভারসেশন তৈরি করতে বলছে, যে কনভারসেশনের ভেতরে সেই শব্দগুলো থাকবে। এটা আসলে অ্যাক্টিভিটিস ক্লাস ওয়ার্ক হিসেবে থাকবে। এটা আপনার টিচার চাইলে করিয়ে নিতে পারেন, আবার যদি নাও এটা করান কোনো অসুবিধা নেই। সো আমি এটা দেখাচ্ছি না। ওকে,
সি নাম্বার সেকশনটাও সেম। ইন ইউর কালচার সন্স আর বিলিভ টু ফলো দেয়ার ফাদার্স ওয়েজ অ্যান্ড ডটার্স আর ফাউন্ড সিমিলার উইথ দেয়ার মাদার্স। আমাদের সংস্কৃতিতে এটা হয়তো বা হয়ে থাকে যে ছেলে বাবার পথ অবলম্বন করে, মেয়ে হচ্ছে মায়ের পথ অবলম্বন করে। ডু ইউ সি দ্যাট কাইন্ড অফ বিলিভ ইন দ্য স্টোরি? তুমি কি এটা বুঝতে পেরেছো যে এই স্টোরিতে এরকম কোনো একটা বিশ্বাসের ব্যাপার ছিল? ডিসকাস ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ব্রিং এক্সাম্পলস ফ্রম ইউর ওন লাইফ ইফ ইউ আর কম্পেয়ার উইথ ইউর ফাদার আর মাদার। এটা নিয়ে তোমার বন্ধুর সাথে একটু আলোচনা করতে বলেছে, এবং তোমার লাইফেও কি এরকম ঘটনা ঘটে যে তোমাকে তোমার বাবার সাথে অথবা মায়ের সাথে তুলনা করা হয়, তাহলে সেটা নিয়ে একটু কথাবার্তা বলো। সেম প্যাটার্ন, এইটা আপনার পরীক্ষাতে আসবে না। এটা শুধুমাত্র আপনি বুঝতে পেরেছেন কিনা, আপনার লেখার ধারণ মানে লেখার শক্তি আছে কিনা, যোগ্যতা আছে কিনা, দক্ষতা আছে কিনা, এটা প্রমাণ করার জন্য কিন্তু এই দুইটা বি এবং সি, এই দুই সেকশন দেওয়া। সো এটাও আমি করে দিচ্ছি না, কেননা এটা অপ্রয়োজনীয় আমার কাছে মনে হয়েছে, কেননা আপনাদের ডায়ালগস বলেন বা অন্যান্য রিটেন পার্ট এগুলো কিন্তু এমনিই থাকবে। ওকে, স্যার যদি চান, আপনার ক্লাস টিচার, তিনি চাইলে এটা করাইতে পারেন। অ্যান্ড ডি নাম্বার সেকশনের কথা যদি বলে, অ্যারেঞ্জ ডিবেট অন দ্য মোশন। একটা টপিক দিয়েছে, ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস। মানুষ তার কর্মের জন্য পরিচিত হয়, তার চেহারার জন্য নয়। সো এইটা নিয়ে একটা বিতর্ক করতে বলা হয়েছে, অ্যারেঞ্জ করতে, আয়োজন করার কথা বলা হয়েছে। এটাও কিন্তু আপনার ক্লাস টিচারের কাজ হতে পারে, এবং যিনি এক কথায় যিনি আপনার ইংলিশ ক্লাস নেন, তিনি এই কাজটা কিন্তু আপনাদেরকে দিয়ে ক্লাস ওয়ার্ক হিসেবে করে নিতে পারে। এতে কিন্তু আপনারা বেশ মজা পাবেন। সো আমি একটু বলবো এই ব্যাপারটা নিয়ে। ডিবেট যদি আমরা করতে চাই, কীভাবে এটা অ্যারেঞ্জ করতে পারি? আমরা ডিবেটে দুইটা দল রাখতে পারি, তিনজন তিনজন করে সেখানে সদস্য থাকবে, একজন পজিশনে, একজন এগেনস্টে থাকবে। সো তাদেরকে আমরা প্রথম অবস্থায় বা 5 মিনিট অথবা 3 মিনিটের করে সময়, আপনি এই তিনজন করে উভয় পক্ষের এই 6 জনকেই আপনি সুযোগ দিবেন। তারা 3 মিনিট করে সে কথা বলবে এই টপিকের উপরে। সেখানে তারা বিভিন্ন যুক্তি তর্ক তুলে ধরবে, বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে দিবে একে অপরের টিমের দিকে, এবং এই 6 জনের বক্তব্য শেষে তাদের এই 2 দলের যে দলনেতা থাকবে তাদেরকে আবার অতিরিক্ত 3 মিনিট অথবা 5 মিনিট যুক্তি খণ্ডন অথবা এই টপিক সম্পর্কে একদম ফাইনাল স্টেটমেন্ট দেওয়ার জন্য সুযোগ দেওয়া হবে। এরপর আপনি সেখানে তাদের কার কেমন হয়েছে এই অনুপাতে আপনি তাদের বিচার করতে পারেন, কারা বিজয়ী হয়েছে সেটা ঘোষণা করতে পারেন, এবং সেরা বক্তা যিনি হবেন তার নামটা আপনি ঘোষণা করতে পারেন। ওকে, সো এইভাবে এই ডিবেটটা অ্যারেঞ্জ করা যায়, খুবই ইজি। তো আমি আর এগুলো নিয়ে আলোচনা করছি না, এটাকে আমি স্কিপ করে যাচ্ছি। তো এই ক্লাসে এতটুকুই, আশা করি আপনাদের উপকার হবে। সো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।